দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটা কমেন্টস যেটা না শো করলেই নয়, যেখান থেকে ঘটনাটা রিলেট করে ওখান থেকেই একজন সিনিয়র ডক্টর নিজে আজকে কমেন্টসটা করে। নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধু, তোমাদের কাছে চলে আসলাম। আজকে আমাদের একটি না দুটি ঘটনা থাকবে। দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি হচ্ছে একটি ভাড়া বাড়িকে কেন্দ্র করে, দ্বিতীয় ঘটনা যেটা সেটা বহুদিন যাবৎ আমি তোমাদের সাথে একটা কথা বারবার শেয়ার করছিলাম যে আমাদের এখানে তোমরা তো মোটামুটি যতগুলো ভৌতিক কারখানা আছে তোমরা নিজের চোখে দেখেছো। আমি কদিন আগে একটি ভিডিও দিয়েছি যেটা সরাসরি তোমরা অনেকেই দেখেছো, একটা কালো ছায়া মূর্তি তোমরা অনেকেই দেখেছো। এখানে কোনো রকম মিথ্যে কোনো ব্যাপার ভাওতা নেই। তো আজকে এমন একটা ফ্যাক্টরি দেখাবো, যেই ফ্যাক্টরিটা আমি আজ থেকে মাসখানেক আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, লাইভে সরাসরি দেখাবো। কিন্তু আমি লাইভে সরাসরি দেখিয়েছিলাম কারণ এটা ফ্যাক্টরি এরিয়া যেটা বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। তো আমি কিছুটা আংশিক তোমাদের দেখিয়েছিলাম। এমনও একটা ফ্যাক্টরি আছে যেটা আমি তোমাদের গেটটা শুধু দেখিয়েছিলাম, সেই ফ্যাক্টরির ভেতরে যায়নি, আর সেই ফ্যাক্টরির যে ঘটনা সেটা বলিনি। আজকে পুরো তোমাদের আমি সেই জায়গায় নিয়ে গিয়ে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করব। সাথে থাকো, চলো। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। যেরকম ভাবে তোমরা কালকে অনেকেই গেস করেছো সেই হসপিটালের নাম, আজকে ঘটনায় আমি জানিয়ে দেবো কারা কারা সেই সঠিক উত্তর দিয়েছো, তাদের নাম আমি লিখে বসেছি। এই দেখো, ঠিক আছে? তোমরা সাথে থাকো, শুনতে থাকো আজকের দুটো ঘটনা। তোমাদের আমি ঘটনার মাঝে নাম বলে দেবো কারা কারা সঠিক উত্তর দিয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন হসপিটাল। তো চলো আমরা আজকে ফিরে আসছি। প্রথম ঘটনাটা আমাদেরকে মৌমিতা সরকার পাঠায়। মৌমিতার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া। মৌমিতা বলে, দিদি ভাই আমি, আমার হাজবেন্ড আর আমার দুটো সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। একটির বয়স 8 বছর, একটি 13 বছর। এবার বলি দিদি ভাই, আমি একটা প্রাইমারি স্কুলে জব পাই 2015-এ। প্রাইমারি স্কুলে জবটা আমার খুব দরকার ছিল। আমি অনেকদিন যাবৎ নানা রকম জায়গায় টেস্ট পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছিলাম একটি কাজের জন্য। তো সেরকম ভাবে আমি একটি প্রাইমারি স্কুলে জব পাই। এবার আমার যেখানে বাড়ি ওখান থেকে ওই স্কুলে আমার যেতে অনেকটা সময় লেগে যায়, আর আমার হাজবেন্ডেরও খুব অসুবিধা হচ্ছিল কারণ আমি যেখানে থাকতাম আমার নিচের বাড়ি। তো আমি ওখান থেকে যদি সেই স্কুলে যাই আমার অনেকটা সময় লাগে যাতায়াত করতে, যেহেতু আমার বাড়িতে ছোট দুটো বাচ্চা। আমার হাজবেন্ডের নিজের দোকান আছে, উনিও চলে যান। তো আমি বললাম আমার শ্বশুর বাড়িতে যে আমরা এই আমাদের সামনে মানে যেখানে আমার স্কুলের জবটা লাগে আমি ওখানে একটা ঘর ভাড়া নেব, ওখানে নিয়েই থাকবো। কারণ ওখান থেকে আবার আমার হাজবেন্ডের যে দোকান আছে সেখানে আবার যাতায়াত করা খুব ইজি। তো আমার শ্বশুর বাড়ির লোক বলল যে তোমাদের যেটা ভালো লাগে, যেরকম তোমাদের সুবিধা হয় তোমরা সেরকম ভাবে থাকো। এইবার ঘটনা শুরু হলো। আমি জবটা পাওয়ার প্রায় 2 মাস মতো আমার নিজের বাড়ি থেকে যাতায়াত করতাম। আমার ওই যে স্কুলে আমি যেতাম ওই স্কুলে আমার যেতেই মোটামুটি ঘন্টাখানিকের ওপরে লাগতো। এবার দেখো, সকালবেলা ঘন্টাখানিকের ওপরে যদি যেতে লাগে, আবার ওখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে, আমার বাড়িতে আমাকে রান্না করতে হয়, আমার দুটো সন্তান তাদের স্কুলে পাঠানো, তাদের পুরো তৈরি করা, তো সময়ের ব্যাপারটা আমার কাছে খুব সমস্যা হয়ে উঠছিল। তারপর আমি ভাবলাম যে না, ঘর ভাড়াটা নিয়ে নিই। তো প্রথম দিন যখন আমি স্কুলে যাই, ওখানে যাওয়ার পর আমার সাথে কিছু ওই স্কুলের টিচারদের সাথে খুব ভালো একটা কমিউনিকেট হয়। তো ওনারা আমাকে একটা সাজেস্ট করলো যে আমাদের স্কুলের পেছনে, একদম পেছনে ওখানে একটা ঘর আছে, ওই ঘরটা যদি তুমি নিয়ে নাও তাহলে খুব সুবিধা হবে, কারণ স্কুল আর ঘর একদম পাশাপাশি হলে একদম তোমার সুবিধা হবে আর তোমার হাজবেন্ডেরও সুবিধা হবে। তো আমি তখন আমাকে যেই ওই স্কুলের দিদিমণি বলেন, আমি সেই দিদিমণিকে বললাম যে আপনি দিদি দেখুন, আমার কোনো অসুবিধা নেই, আমি এদিকে আসতে চাই, আর এই দিকটা আমার সেরকম ভাবে তো কোনো জানা পরিচয় নেই, আপনি যদি আমাকে এই হেল্পটা করেন তাহলে সত্যি আমার খুবই সুবিধা হয়। সেরকম ভাবেই ওই স্কুলের দিদিমণি আমাকে বললো যে ঠিক আছে তুমি কদিন কাজ করো, আসো তুমি স্কুলে, আমি তোমাকে ওই যার বাড়ি আমি কথা বলে দেবো।
তারপর আমি 2 মাস আমার সেই নিজের বাড়ি থেকে আমি ওই ঘন্টা খানিকের দূরত্ব, মানে 2 ঘন্টা, যেতে 1 ঘন্টা আবার আসতে 1 ঘন্টা, এরকম করে 2 মাস খুব কষ্টের মধ্যে কাটাই। তারপর আমাকে ওই যে স্কুলে দিদিমণি, উনি বললেন যে আমি কথা বলেছি, তুমি মৌমিতা ওখানে শিফট হয়ে যাও, আগামী 5 দিনের মধ্যে ওখানে শিফট হও, কারণ যাদের বাড়ি তারা অ্যাকচুয়ালি ওখানে থাকে না, তারা থাকে অন্যত্র। এবার তারা ওই বাড়িতে এসছে, তুমি ওখানে শিফট হয়ে যাও, তাহলে তোমার সুবিধা হবে। তুমি আজকেই স্কুল শেষে গিয়ে তুমি বাড়িটা একবার দেখে এসো। আমি ভাবলাম আমি একা যাব, হাজবেন্ডকে একবার ডাকলে ভালো তো। তো আমি স্কুল শেষে আমার হাজবেন্ডকে কল করি, ওখান থেকে আবার ওর যে দোকানটা খুব কাছাকাছি পড়ে। তো আমি বললাম একবার কি আসবে? বললো দেখো তুমি দেখে নাও, আর তুমি একটা কাজ করো, দেখে পুরো পাকা কথা বলে আসবো, আর কোনো জায়গায় ঘর দেখতে হবে না, যেহেতু স্কুলের একজন টিচার, সে তোমাকে যখন হেল্প করছে, এখন তারও একটা মান সম্মানের ব্যাপার আছে, তো তুমি ওই ঘরটা নিয়ে নাও। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বাড়িটা দেখতে যাই, আমার সাথে সেই দিদিমণি গেছিলেন, উনি কিন্তু হেড, ওই স্কুলের হেড দিদিমণি। তো আমি যখন ওনার সাথে গেলাম, সত্যি বাড়িটা খুবই সুন্দর, জল কল কোনো রকম অসুবিধা নেই, একদম সবকিছু সেপারেট। আর ওই বাড়িতে সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে বাড়িওয়ালা থাকে না, আর কোনো ভাড়া নেই, পুরো বাড়িটা নিয়ে আমিই থাকবো। তো আমি ভাবলাম যাক ভালোই হয়েছে, আমার 2টো বাচ্চা নিয়ে আমি থাকতে পারবো। আর সত্যি কথা বলতে একদম স্কুলের পেছনে, তো আমি ওরকম হলে আমি বাড়ি স্কুল আসা যাওয়া করতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। ভালো লাগলো না কোনো কারণে চলে গেলাম, ক্লাস অফ থাকলে কোনো সময় বাচ্চা যদি কম আসে, যেহেতু তো সেরকম বড় স্কুলও না, আমি সেরকম ভাবে ওখানে ঘরটা ফাইনাল করি, করে আমি বাড়ি আসি। বাড়ি আসার পরে আমাকে আমার হাজবেন্ড জিজ্ঞাসা করলো, আমি বললাম দেখো বাড়ির যিনি মালিক ওনাকে বলেছি যে আমরা 2 দিন পর ঢুকছি। তো আমার হাজবেন্ড বললো ঠিক আছে, তুমি মালপত্র এখন থেকে গোছাও, আর সামনেই 2 দিন ছুটিও ছিল, যার জন্য পুরো ফাইনাল করে আসি 2 দিনের মধ্যে ঢুকছি। এবার সেরকম ভাবে সব জিনিস নিয়ে শ্বশুর বাড়িতে বলে তাদের মতামত নিয়ে আমরা ওখানে শিফট করে যাই। এইবার ওখানে যাওয়ার পর প্রথম দিনের ঘটনাটা বলি। মৌমিতা বলে, সোনা দিদি ভাই, প্রথম দিন আমি যখন ওই বাড়িতে যাই, আমি বাড়িতে ঢুকলাম, সাথে সাথে বাড়ির মালিক কিন্তু, যার বাড়ি, সে বলেছিল থাকবে। আমি যখন জিনিসপত্র নিয়ে প্রথমবার যাই, 2-3বার আমি মাল নিয়ে গেছি, তো ঘরে তো অনেক আসবাবপত্র, আমি একবারই নিয়ে চলে গেছি, কারণ খাট, আলমারি, রান্না খাবার জিনিসপত্র সবই তো নিয়ে যেতে হবে। তো সবই নিয়ে যাই। প্রথমবার যখন আমি যাই, ফার্স্ট দেখলাম বাড়ি লক করা। তো আমি ভাবলাম যা বাবা, আমাকে যে বাড়ির যিনি মালিক দাদা বললেন যে আমি থাকবো, আপনারা আসবেন শিফট করবেন, তো কোথায় গেল? তখন আমাকে পাশেরই বাড়ির একজন বৌদি এসে বললো তোমরা নিয়েছো তো? আমি বললাম হ্যাঁ, এই তো মালপত্র এনেছি। বললো ঠিক আছে নাও চাবি। উনি বেশি কথা বললেন না, জাস্ট চাবিটা হাতে দিয়ে উনি বেরিয়ে চলে যান। আমি ভাবলাম চাপ বাবা, উনি বললেন। তারপরে আমার হাজবেন্ডকে জানাতে আমার হাজবেন্ড বললো যে তুমি আমাকে ওনার নাম্বারটা দাও, মানে যার বাড়ি। তো সেই দাদা ভাইয়ের নাম্বারটা আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিই। আমার হাজবেন্ড তাকে ফোন করতে উনি বলেন যে আমার কিছু কাজ এসে যায়, আমি চলে আসি। তো ঠিক আছে কোনো ব্যাপার না, বললো চাবি পাশের বাড়ি দিয়ে এসছি, আপনারা শিফট করে নেন। তো আমরা নিজেদের মতো সবকিছু দেখলাম, পরিষ্কার করা, একদম ক্লিন করা রয়েছে, আমরা জায়গা মতো সব জিনিসপত্র আমাদের আসবাবপত্র রেখে আমরা বাস করতে শুরু করলাম। 2 দিন যেহেতু ছুটি ছিল, 2 দিনের মতো মোটামুটি গুছাচ্ছি। প্রথম দিনের ঘটনাটা মিস করব না, সেটা হচ্ছে প্রথম যখন তালাটা খুলে ঘরে যখন ঢুকলাম, তখন ঘরের ভিতর থেকে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে, খুব পচা একটা আষ্টে গন্ধ, ফ্যাপসা, প্রথম নাকে লাগে। তো আমি সাথে সাথে শাড়ির আঁচলটা দিয়ে মুখটা ঢাকি, নাকটা। আমার সাথে যারা মালপত্র এনেছে লোকগুলো, ওরা তখন বললো কি বিচ্ছিরি গন্ধ, আপনাদের ঘরে অনেকদিন ধরে কেউ বাস করে না নাকি? আমি তখন বললাম আরে না না দাদা, এই তো যার বাড়ি সেই তো ছিল, আসলে হয়তো কোনো কারণে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক আছে জানলা টালা বন্ধ তো, ও খুলে দেবো, ঠিক হয়ে যাবে। প্রথম দিন এই একটা সাইন, আমরা কিন্তু কিছু বুঝিনি। বাড়িতে ঢুকলাম, জিনিসপত্র 2 দিনে গুছালাম। আবার আমি সোমবার ছিল, সোমবার দিনকে স্কুলে যাই। স্কুলে যেতে তখন পড়াশোনা সব বাচ্চাদের যেরকম ভাবে ক্লাস হয় সবকিছু করার পর আমি আমাদের হেড যে টিচার, যিনি আমাকে ঘরটা রেন্টে দেখে দিয়েছেন, ওনার কাছে যাই। গিয়ে আমি বললাম
যে আচ্ছা দিদি, এরকম ওই বাড়িটা তো আমি শিফট করে গেছি, কিন্তু ওই দাদা ভাই বলেছিলেন থাকবেন, কিন্তু উনি চলে গেলেন, আমি টাকা তো অ্যাডভান্স দিতে পারলাম না। তখন আমাকে সেই দিদি বললেন কোনো অসুবিধা নেই, পরে দিয়ে দেবে, তাতে কি আছে, ওনারই তো বাড়ি, উনি তো আসবেনই, তুমি টাকাটা আলাদা করে রেখে দাও না, পরে দিয়ে দেবে। ঠিক আছে। তো আমার একটা কিরকম বাড়িটায় ঢোকার পর একটা খটকা লাগে মনে। যতই হোক আমরা বাঙালি, তো আমরা কিন্তু অনেক জিনিস সঠিক আর ভুলটা কিন্তু মনে করি না, আমরা কিন্তু আগে থেকে অনেক কিছু মাথায় নিয়ে আসি। আমারও একটা কোথাও গিয়ে ওরকম চিন্তাধারা প্রথমেই আসি। যাই হোক, সেই সব উড়িয়ে দিয়ে তারপর যেদিন কাজটাও আমাকে ওখানে করতে হবে, বাড়িটাও কাছাকাছি, সেই সব সবকিছু ভুলে গিয়ে আমি আমার মতো সংসার করছি। এবার ঘটনাটা বলি। একদিন সন্ধ্যাবেলা আমার ছেলেকে মেয়েকে পড়াতে বসেছি, ওই বাড়িতে বই পড়াচ্ছি। দুখানা রুম ছিল পাশাপাশি, বড়, আর কিচেনটা ওপেন ছিল, বেশ সুন্দর মার্বেল করা বাড়ি, পাকা, সুন্দর করে রং ফং করা। এইবার আমার ছেলে মেয়েকে আমি একটা রুমে ওদেরকে বলেছি তোরা বসে পড়, আমি রান্না করছি। আর ওই রুম দুটো এমন ভাবে করা, তুমি এই রুমে থাকো ওই রুমে থাকো, ওপেন, তাকালেই সামনে ডাইনিং স্পেস, আর ডাইনিং স্পেসের একদম সামনে খোলা, সেটা হচ্ছে কিচেন, মানে রান্নাঘর থেকে তুমি দেখতে পারবে যে আমি কি রান্না করছি, রান্নাঘরে আছি কিনা। আর রান্নাঘরের বা সাইডে হচ্ছে টয়লেট। এইবার আমি ওদেরকে করতে দিয়ে আমি রান্না করছি, যেহেতু খোলা, আমি রান্না করছি আর ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি, রান্না করছি দেখছি। আমার মেয়েটা বড় দুষ্টু, মেয়েটা সবসময় শুধু টিভিতে কার্টুন দেখবে, ও শুধু পড়াশোনায় মন নেই, বলছে মা আমাকে একটু কার্টুন চালু করে দাও না। আমি বললাম আগে তুই হোমওয়ার্ক করবি, তারপর কার্টুন দেখবো, আগে হোমওয়ার্ক কর, যখন রাতে খাবি তখন কার্টুন দেখে দেখে খেয়ে নিবি তাড়াতাড়ি, ওকে আমি বলছি। কোনো রকমে ও পড়ছে, দুজনে একসাথে, আমি রান্না করছি। হঠাৎ করে রান্না করতে করতে আমি বারবার তাকাচ্ছি, অনেকক্ষণ ধরে রাতে রুটি করছিলাম, করতে করতে আমি পিছনে যখন তাকাই তখন দেখলাম আরে, যেখানে আমার ছেলে আর যেখানে আমার মেয়ে বই পড়ছে খাটের ওপরে, ওখানে আমি পরিষ্কার আলো জ্বলছে, আমার ডাইনিং স্পেসটা অন্ধকার, কারণ কিচেনে যেহেতু লাইট অন আছে, আর ছেলে মেয়ের একটা ঘরে লাইট অন রয়েছে যেখানে ওরা পড়ছে, পাশের যে রুমটা সেটাও লাইটটা অফ রয়েছে, ডাইনিং ডাইনিং এর জায়গাটাও লাইটটা অফ রয়েছে। আমি ওখান থেকে দাঁড়িয়ে দেখছি খাটের মধ্যে 3 জন বসে রয়েছে, 3 জন, আর একজন দেখছি বসে রয়েছে ছেলে, আর ওর ঠিক মানে পিঠটা আমার দিকে, মানে আমার দিকে পেছন করে, আর আমার ছেলে মেয়ে যে পড়ছে ও মানে দেখছে, বুঝতে পারছো কিরকম ভাবে বসে রয়েছে খাটের মধ্যে। আমি না হট করে থাকি না, আমার কি হলো, এইটা কে, কে ঢুকলো ঘরে, আর কেউ আসলে তো আমার ছেলে মেয়ে আমাকে বলবে, আর গেট তো বন্ধ রয়েছে। আমি না সাথে সাথে রুটি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আসি। আমি যখন হেঁটে আসছি, যত কাছে আসলাম একদম ঘরের সামনে, তখন দেখলাম যে না, কেউ তো নেই, আমার ছেলে আর মেয়েই পড়ছে। তখন আমার মেয়ে বলছে ও মা কার্টুনটা দাও না। আমি তখন বললাম তাড়াতাড়ি পড়ে ওঠ, আচ্ছা তাড়াতাড়ি ওঠ, আর 5-10 মিনিট একটু লেট, পরে আমি দিচ্ছি চালিয়ে। মানে আমার না প্রচন্ড ওই জিনিসটা ভয় লাগে। তো আমি আবার রুটি করতে যাই, রুটি করতে করতে ভাবছি ধুর, আমি ঢোকার আগে অনেক কিছু ভেবেছি, তো মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল, হয়তো ওইটাই মানে মাথার মধ্যে রয়েছে, ভুলভাল আমি দেখছি, ওরকম কিছু না, ধুর এই বাড়িতে তো ওরা থাকতোই মালিক যারা, তো বলে আমি আবার রুটি করছি। যাই হোক, গেল সেই দিনের মতো। তা আমি সেই জিনিসটা কিন্তু ওই সময়ের জন্য ভুলে যাই, আমি কিন্তু কোনোভাবে মাথায়ও রাখিনি, মানুষের ভুল হতেই পারে। তারপর মেয়েকে কার্টুন চালিয়ে দিই, ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে, আমার হাজবেন্ডও দোকান থেকে আসে 9:30টার দিকে রাতের বেলা, ওদের আগে খাইয়ে দিই, তারপর আমরা খেতে বসি। তো আমি খেতে বসে ডাইনিংয়ে ভাবছি যে আমার হাজবেন্ডকে একবার বলবো, আবার ভাবছি না থাক, কেননা আমি নিজেই যেখানে শিওর না, আমি সেখানে আমার হাজবেন্ডকে কি গল্প বলবো, আমি কিছু বলিনি। তো রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড চলে গেলো পাশের রুমে, আর ছেলে মেয়ে পাশের রুমে। তা আমাকে বললো শুয়ে পড়ো, সকালে তো তোমার আবার যেতে হবে। আমি বললাম হ্যাঁ স্কুলে তো যাবো, কিন্তু ছেলে মেয়েকেও আমাকে যেহেতু সকালবেলা তৈরি করতে হবে, আর আমার ছেলে যেহেতু বড়, 13 বছর বয়স, ওর যেহেতু এক্সাম চলছে, তো আমি বললাম যে তোরা শুয়ে পড়। আর ওর বাবাকেও বললাম, মানে আমার হাজবেন্ডকে, তুমিও শুয়ে পড়ো, আমি রাতে ছেলের মানে জামা কাপড়গুলো ইস্ত্রি করবো, ব্যাগপত্র গোছাবো, সবকিছু গুছিয়ে দিয়ে সকালে কি টিফিন হবে সেগুলো গোছাবো, আমি রাতের বেলা অনেক রাত করেই শুই।
তো ওরা সবাই শুয়ে পড়ে। এবার আমার হাজব্যান্ড সকালবেলা চলে যায় 8টার দিকে, রাত্রেবেলা 9টা 9:30 আসে। সারাটা দিন সে বাইরে থাকে, তার শরীর খাটে পড়লে সে কি আর জেগে থাকবে? ঘুমিয়ে পড়েছে। আর বাচ্চা দুটোও কখন ঘুমিয়ে পড়েছে জানি না, ওরা তো ওই দুজনে ক্যাচের ম্যাচে করে তারপর ঘুমিয়ে পড়ে। এবার আমি রাতের বেলা যখন 11:26, খুব ভালো মনে আছে টাইমটা, তখন আমি এসে দেখলাম আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে, ছেলে মেয়েও ঘুমাচ্ছে। আমি ওদেরকে ভালো করে শুবিয়ে হাজব্যান্ডকে ডেকে আমি মশা মারার, আবার খুব মশা ওই বাড়িটায়, মশা মারার ধূপ টুপ ধরিয়ে আমি কিচেনটা পরিষ্কার করছি গিয়ে। বিশ্বাস করবে না, আমি বাড়িতে শাড়ি পরে থাকি। আমি বাড়িতে শ্বশুর বাড়িতেও শাড়ি পরতাম, এখানে এসেও শাড়ি পরে থাকি। আর যখন আমি স্কুলে যাই তখন আমি চুড়িদার পরে যাই। আমি যেহেতু শাড়ি পরে বাড়িতে বাসন মাজছি, প্রায়শই পরেই থাকি, নাইটিটা আমি খুব বেশি পরি না। হট করে আমার না শাড়ির আঁচলটা কেউ ধরে টানলো। তখন রাত 11:26, কিছুক্ষণ আগেই দেখেছি, আনুমানিক তখন 11:30 হবে। আমার আঁচলটা খুব জোরে টানে। আমি না বাসন ধুতে ধুতে রান্নাঘরে হট করে দাঁড়িয়ে বাসন ধুচ্ছিলাম, তো পেছনে তাকাই, দেখলাম কিছু তো নেই। আমার না প্রচন্ড আতঙ্ক লাগে, কারণ সন্ধেবেলা ছেলে মেয়ে যখন পড়ছিল, আমি তো কাউকে দেখেছি বসে থাকতে খাটের উপর, যে আমার দিকে পিঠ ঘুরে বসেছিল। এখন আমার জামা আমার এখন শাড়িটা ধরে টানলো, কি হচ্ছে? ভুল মানুষের একবার হতে পারে, দুবার কি হবে ভুল? তাও ভাবলাম দূর, কিছু না। ভয় লাগছে কিন্তু তারপর আমি তাড়াতাড়ি করে বাসন টাসন সব ক্লিন করে গুছিয়ে রেখে আমি ছেলের আর মেয়ের জামা কাপড়গুলো রাতের বেলা প্রত্যেকদিন আয়রন করি। ওরা সকালবেলা স্কুলে যায়, তো আমি রাতের বেলা আয়রন করছি। এইবার আমি মাটিতে বসে আয়রন করি, একটা পেতে নিয়ে ওর উপর জামা কাপড়গুলো রেখে আয়রন করছি। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার যে ডাইনিং স্পেস, ওখান থেকে কেউ একজন বড় বাচ্চা, না কিন্তু আমি প্রথমে বসে থাকতে বাচ্চা দেখেছিলাম যখন আমার ছেলে মেয়ে সন্ধ্যাবেলা পড়ছিল, কিন্তু আমি যখন রাতের বেলা আয়রন করছি তখন মোটামুটি 12:30 বাজে, 12:30। আমি দেখলাম কেউ একজন ওই ডাইনিং স্পেস থেকে হেঁটে চলে গেল। কোন দিকে না, যেই দিকে বাঁ দিকে আমাদের টয়লেটটা রয়েছে। আমি ভাবলাম, আর আমি তো এরকম করে বসে তো আয়রন করছি মাটিতে, এরকম করে দেখো তোমরা যদি কোনো কাজ করো, এক সাইড দিয়ে যদি কেউ ফস করে যায়, তুমি ওইদিকে না তাকিয়ে থাকলেও কিন্তু দেখবে তোমার চোখটা কিন্তু সোজা ওইদিকে যাবে। তো ঠিক ওরকম ভাবে আমি বললাম কি হলো, কে গেল? আমি সাথে সাথে আয়রন রেখে দিয়ে উঠে যাই। উঠে আমি যখন যাই তখন আমি দেখলাম হাজবেন্ড তো শুয়ে রয়েছে। আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড গেছে, হাজবেন্ড তো শুয়ে রয়েছে। আর হাজবেন্ড উঠলে আমাকে বলতো, কি গো এখনো শোবে না, কত রাত হয়েছে? আর ও উঠলে পারে বলে, আমাকে একবার ডাক দেয়। আর হাজবেন্ড তো কি শুয়ে রয়েছে, তাহলে কে গেল? কে গেল? আমি ভয়তে ভয়তে ডাইনিং এর লাইটটা অন করি, করে আমি বাথরুমের কাছে যাই। বাথরুমের দিকে গেছে আমি দেখেছি। বাথরুমের কাছে গেলাম যখন, তখন দেখলাম বাথরুমের যে গেটটা সেটা কিন্তু ঘরের বাইরে দিয়েই বন্ধ করা রয়েছে, যেরকম আমরা ব্যবহার করে বন্ধ করি। তখন আমি ভাবলাম তাহলে পরে কি দেখলাম, আমি কেন ভুলভাল দেখছি? আর শুধু ভাবছি যে আমি আগে থেকে যেহেতু অনেক ভুলভাল ধারণা করেছি বলে এই জিনিসটা আমার সাথে ঘটছে। গেল তারপর আমি এসে তাড়াতাড়ি কোনো রকমের জামা কাপড়গুলো পরিষ্কার করে আয়রন করে সব গুছিয়ে ছেলেমেয়ের যে রুমে থাকে ওখানে ওয়ার্ডরোবে রেখে দিয়ে আমি সোজা গিয়ে হাজবেন্ডের পাশে শুয়ে পড়ি। তখন আনুমানিক রাত 1টা বাজে। আমি শুই, ঘুমিয়েও পড়ি। ঠিক 4টের আগে ভোর হবে ঠিক 4টের আগে আমার রান্নাঘরে কাচের কোনো বাসন পড়ার শব্দ হলো, কাচের বাসন। আমি চমকে উঠলাম। উঠে আমি আমার হাজবেন্ডের দিকে ক্যাপলার মতো তাকিয়ে রয়েছি, যে আওয়াজটা আমি শুনে উঠলাম, আমার হাজবেন্ড কি শুনেনি? ক্যাপলার মতো তাকিয়ে রয়েছি, দেখলাম অঘরে উনি ঘুমাচ্ছে। আমি উঠে সাথে সাথে আমার মোবাইল ফোনটায় আমি টাইম দেখলাম, তখন দেখলাম 4টে বাজেনি, বাজবে করছি। আমি ভাবলাম যা কিছু একটা কিচেনে ভাঙলো, তো কিচেনে ভাঙবে কি করে, এই ভাবলাম সাথে সাথে কিচেনে উঠে যাই। কিচেনে যখন উঠে যাই তখন দেখলাম সত্যি কিচেনের কাছের একটা গ্লাসের মধ্যে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা জিরের জল ভিজিয়ে রাখি, সকালবেলা ওটা আমার হাজবেন্ডকে দিই খাবার জন্য। তো ওই কাছের গ্লাসটা জল সহকারে মাটিতে পড়ে মেঝেতে পড়ে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। আমি ভাবলাম যা এটা কে ফেললো, নিশ্চয়ই ইঁদুর আছে। তো যাই হোক, এরকম করে না প্রথম দিনটা আমার গেল। দ্বিতীয় দিনের কথা বলি। দ্বিতীয় দিন রাতের বেলা আমার হাজবেন্ড
আসলো সেদিনকে, ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে, তোমার হাজবেন্ড তাড়াতাড়ি চলে আসে। আসতে আমাকে বললো চলো না, আমরা এখন যখন এখানের বাসিন্দার হয়ে গেছি তাহলে চলো একটুখানি বাইরে যাই। আমি বললাম দূর, বাইরে বৃষ্টি আর প্রচন্ড মেঘ ডাকছে। আমি বললাম আমি যাবো না। তো আমার হাজবেন্ড বললো দাঁড়াও, তাহলে আমি একটু চপ নিয়ে আসি, চপ মুড়ি আর একটুখানি জিলাপি নিয়ে আসি, খাবো। তো যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছে, বেশ ভেজা ভেজা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমি বললাম তুমি যাও, আমি যাবো না। তো মেয়ে আর ছেলে বললো বাবা বাবা আমরাও যাবো। তো ছেলে মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড, যেহেতু আমাদের বাইক আছে, নিয়ে চলে যায়। এবার আমি ওই ঘরে একা, এটা কিন্তু আমি বলছি সেকেন্ড দিন, ঠিক আছে, আমি ঘরে একা। আমি একা একা তখন না মানে রয়েছে, তো আমার অটোমেটিক্যালি ভয় ভয় লাগছে। আর আমি কি কালকে ঘটেছে, কি হয়েছে, কাকে দেখেছি বাথরুমের দিকে যেতে, ওই জিনিসগুলো না আমি মনে মনে না ভাবছি। বিশ্বাস করবে না, ঠিক আমি যেখানে বসে রয়েছি খাটের মধ্যে, আমার পেছনে মানে কি বলবো, মানে আমার নিজের, তোমাদের বলছি না, আমার নিজের গা কাটা দিচ্ছে। বলে বিশ্বাস করবে না সোনা, আমার চুলটা পেছন দিয়ে কেউ বিনুনি করো, তুমি শাড়ি পরে থাকি, প্রথমেই বললাম আমার চুলটাকে ধরে না খুব জোরে পেছন দিয়ে কেউ ধরে খুব জোরে টানছে। আমি মা গো বাবা গো ছেড়ে দাও করে কোনো রকমে ওখান থেকে, মানে আমি তো কাউকে ধরতে পারছি না, আমার চুলটাই ধরে আমি টানছি। ওখান থেকে উঠে কোনো রকমে আমি ছুটে বাইরে বেরিয়ে যাই, ছুটে। তখন দেখছি আমার বাড়ির সামনে কোনো লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তাটা। আর যেহেতু বৃষ্টি হয়েছে, আমি সাথে সাথে ওই পাশের বাড়িতে যাই, যিনি আমাকে চাবি দিয়েছিলেন। আমি গিয়ে ডাকলাম যে ও বৌদি বৌদি বাড়িতে আছো? তো দেখলাম সবই জানলা কপাট সব বন্ধ। আমি বুঝতেই পারলাম ওখানে মশার উপদ্রবটা খুব বেশি, যার জন্য আর বৃষ্টিও হয়েছে। তো অনেকক্ষণ ডাকতে দেখলাম বৌদি আসলো। তখন বৌদি বলছে আরে কি ব্যাপার, আসো আসো। আমি বললাম না বৌদি, আমি আপনার বাড়িতে বসতে আসিনি, আপনার সাথে কিছু কথা ছিল, আপনি সত্যি কথা বলেন। তখন সে বলছে কি হয়েছে বলো। আমি তখন বললাম আপনি সত্যি করে বলেন, পাশাপাশি তো থাকেন, আর দাদা ভাই যে আমাদের চাবিটা হ্যান্ডওভার করে দিয়ে আপনার মারফতে চলে গেল, ফোন করেছি উনি আসবে আসবে করছি, উনি তো আসছেন না, বুঝতে পারছি না, অ্যাডভান্সও তো উনি নেননি। আর বাড়ির মধ্যে না এরকম আমি জানি না, আমার সাথে এরম এরম হচ্ছে। তখন সেই বৌদি না দেখলাম চুপচাপ হয়ে গেল, মানে যেরকম ভাবে আগে কথা বলছিল সেরকম ওনার ভঙ্গিমাটা নেই। তো আমি তখন বুঝতে পারলাম কিছু তো ব্যাপার আছে, ডাল মে কুছ কালা তো জরুর হে। তা আমি তখন বললাম দিদি ভাই আপনি সত্যি করে বলুন, ওই বাড়িতে কি ব্যাপার আমাদের বলুন। কারণ দেখুন আমি একা তো না, আমার হাজবেন্ড আমি যদি থাকতাম একটা আলাদা ব্যাপার ছিল, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আর আমিও কাজ করি, আমার হাজবেন্ডও কাজ করে, আমরা কেউ থাকি না। বাচ্চাগুলো কোনো সময় ছুটির দিন বাড়িতে একা থাকবে, কোনো রকম অঘটন ঘটে গেলে আমার শ্বশুর বাড়ি শাশুড়ি, তারপর আবার মা বাবাকে আমি কি উত্তর দেবো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আপনি বলুন। তখন যে বৌদি কোনো মতে বলবে না, কোনো মতে না। তারপর ওনাকে অনেক করে চেপে ধরাতে, চিৎকার চেঁচামেচি করতে, তখন উনি ওনার বাড়িতে নিয়ে গিয়ে বলে যে এই বাড়িটা যার, উনি এই বাড়িটা অ্যাকচুয়ালিও ওনার বউ আর ওনার ছেলে 6.5 বছর বয়স, তাদের নিয়ে সুখে শান্তিতে এখানে সংসার করছিল। উনি অ্যাকচুয়ালিও পরকিয়া করতেন, মানে যে দাদা ভাই এখনো জীবিত আছেন, যে আমাদেরকে চাবিটা ওই বৌদির কাছে দিয়ে গেছে, বলছে ওনার অ্যাকচুয়ালিও ক্যারেক্টারটা খুব একটা ভালো না। উনি একজনের সাথে এখানে বাজার আছে, বাজারে পরকিয়া করতেন। ওনার বউ জানতে পারে, জানতে পেরে এই বাড়িতেই ওনার বউ আর বাচ্চা দুজনে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়ে আত্মহত্যা করে। আর আমি যাদের দেখতে পারি, মানে যাকে যাকে দেখেছি রাতের বেলা, তখন আমি রিলেট করলাম, তাহলে সেই বউটিকে দেখেছি। আর পচা গন্ধ, ভ্যাপসা প্রথমেই পেয়েছি, আষ্টে একটা পচা মাংস পোড়া গন্ধ। আর ওই যে বাচ্চাটা বসে থাকতে দেখেছিলাম যার পেছন সাইড, সেটা হচ্ছে ওনারই বাচ্চা। এইটা জানার সাথে সাথে পরের দিন আমি আমার স্কুলের যে ম্যাম ঘর থেকে দিয়েছিলেন, ওনাকে কিছু বলিনি সব বিষয়, উনি জানেন কি জানে না, কেন আমার কাজের জায়গাটা ঠিক রাখতে হবে, তো একটা বললে হয়তো মনোমালিন্য হতে পারে, কিছু বলিনি। আমি সোজা পরের দিন ম্যামকে ফোন করে বললাম যে আমি কালকে আসবো না, আমার একটু কাজ আছে। আমি আবার শ্বশুরবাড়ি শিফট করে যাই, শ্বশুরবাড়ি শিফট করে যাই। আমি ওইখান থেকে পরে স্কুটি কিনে আমি স্কুলে আসতাম, আবার বাড়ি চলে যেতাম। যেখানে আমার 1 ঘন্টা লাগতো সেখানে আমার 20 মিনিট 25 মিনিটে আমি বাড়ি চলে যেতাম, আসতাম।
এরকম করে আজও আজও আমি সেই স্কুলে এখনো পর্যন্ত আমি বাচ্চাদের পড়াই, এখনো ওখানে রয়েছি, এখনো সেই বাড়িটা ওরকম তালা মারা অবস্থায় পড়ে আছে। ওই বাড়িতে কেউ থাকতে পারে না, কেউ যদি ভাড়া নেয় একদম, কিন্তু কেউ দেখে বলবে না, সুন্দর রং করা, নতুন একদম টাইলস মার্বেল করা সুন্দর বাড়ি, কেউ বলবে না। কিন্তু ওই বাড়িতে যারা ভাড়া নেয় খুব জোর 1 সপ্তাহ, 15 দিন, 4 দিন 5 দিন থেকে ঘর ছেড়ে দেয়। তো দর্শক বন্ধু, প্রথম ঘটনাটা আমাদের মৌমিতা সরকারের, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, একদম সত্য ঘটনা। আমাদের মৌমিতা বলে, দিদি ভাই আমি তোমাকে দরকার হলে বাড়ির যে ফটো, সেই ফটো আমি বাইরে দিয়ে তুলে দেবো, কারণ সেই বাড়িতে তো আমি আর ঢুকতে পারবো না, কারণ আমি ওই বাড়ি ছেড়ে দিয়েছি। আমি তোমাকে দরকার হলে কোনো সময় স্কুলে আসা যাওয়ার পথে ওই বাড়ির একটা ফটো তুলে তোমাকে আমি পোস্ট করব, তুমি তোমার দর্শক বন্ধুদেরকে দেখিও ভৌতিক বাড়ি। তো চলো, অবশ্যই মৌমিতা আজকে ঘটনাটা শুনলে আমি চাইবো তুমি তাড়াতাড়ি ফটোটা পাঠাও। আমাদের দর্শক বন্ধুরা কৌতূহল বশত বসে রয়েছে সেই বাড়ি দেখার জন্য, ভূতের বাড়ি, এত সুন্দর বাইরে দিয়ে রং চং করা। তো চলো, এবার আমি তোমাদের কালকে যারা যারা হসপিটালের নাম সঠিক বলেছো তাদের নামটা আমি এখন রিভিল করব। দেন এবার ফুটেজ সহকারে আমাদের এখানের যে পরিত্যক্ত একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি তোমাদের দেখাবো। আচ্ছা, নামটা বলে দিই, হ্যাঁ, সুদীপ্তা ব্যানার্জি, ঠিক আছে, নন, আচ্ছা, আর আছে সুপর্মা সাউ, আচ্ছা, আর আছে মাঙ্কি ডি নীলু। এই 4 জন তোমরা সঠিক উত্তর দিয়েছো, হসপিটালের নাম ঠিক বলেছো। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কাছে একটা কমেন্টস যেটা না শো করলেই নয়, এটা আমার ঘটনা রেকর্ডিং করার পর কমেন্টসটা আসে, তোমাদেরকে আমি এখানে দিয়ে দিলাম, তোমরা কমেন্টসটা দেখো। যেখান থেকে ঘটনাটা রিলেট করে ওখান থেকেই একজন সিনিয়র ডক্টর নিজে আজকে কমেন্টসটা করে। আই হোপ কি তোমরা বুঝতে পারবে যে বিশ্বাসের জায়গাটা কোথায়, আর তোমাদের বাস্তবটা এখানেই মনে হবে যে ঘটনাটা সত্যি। অনেকেই অনেক নাম বলেছো, আর এটা স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকে জানি হসপিটাল মানে ভূত পেট থাকবে না, এটা কখনো হতেই পারে না। আমরা এর আগেও ঘটনায় পেয়েছি হসপিটাল কিন্তু অ্যাকচুয়ালি আত্মার উৎস, ওখানে কিন্তু আত্মা থাকবেই থাকবে। আর প্রতি কটা হসপিটালের টয়লেট, ডেঞ্জার জায়গা, ডেঞ্জার। তো চলো, এবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব ফুটেজ সহকারে। আমি অনেকবার তোমাদেরকে সেই ফ্যাক্টরিটা দেখানোর চেষ্টা করেছি, আমার আপ্যায়ন, আমি অনেক চেষ্টা করেছি নিজে তোমাদের দেখানোর জন্য, কিন্তু আমার বাড়ির যে মানুষগুলো রয়েছে, পরিবারের মানুষগুলো কোনোভাবে চাইনি তোমাদের কাছে সেটা আমি রিভিল করি। যেটা ওপেন যে জায়গাটায় রয়েছি তোমাদের আমি বারবার দেখিয়েছি, লাইভে দেখিয়েছি, কিন্তু এমন একটা জায়গা তোমরা আজকে দেখবে, যেই জায়গাটা দেখলে কতটা কি বুঝবে জানি না, এর পেছনে যে ঘটনাটা সেটা শুনলে তোমাদের রক্ত জমে যাবে। এবার আমি ঘটনাটা বলি। আমাদের এখানে যেখানে থাকি, তোমরা দেখেছো ফ্যাক্টরি এরিয়া, যেটা ফ্যাক্টরিগুলো যে রয়েছে প্রায় 100-150 বছর আগেকারে, কোনোটা সিমেন্ট বালি দিয়ে গাঁথা না, কিন্তু চুন আর সুরকি দিয়ে করা। তো এরকম জায়গায় তোমরা জানো চুন সুরকির ব্যবহার কত বছর আগে হতো, কত বছর আগে তোমরা আনুমানিক ধারণা করতে পারবে। এবার বলি, এখানে কিছুদিন আগে তোমরা যারা নিয়মিত দর্শক তোমরা জানো যে আমাদের এখানে গাছ যত জঙ্গল ছিল সব কিন্তু কাটানো হয়েছে। হঠাৎ করে এত আমাদের পশ্চিমবঙ্গে গাছপালার যেখানে দরকার, আমরা সবাই জানি গাছ লাগাতে হবে, সেখানে 100 বছর 150 বছরের গাছ, যেই গাছগুলো বহু বছর ধরে রয়েছে, সেই গাছগুলো কাটানো হলো। কারণ এবার বলি, এখানে অনেক দিন ধরে এগুলো আমরাও দেখেছি। রাতের বেলা একটা ঘটনা বলে তারপর গাছ কাটার উৎসটা বলছি। রাতের বেলা একদিন আমার বাবার সাথে, আমি খুব মনে আছে, তখন আমি স্কুল ফাইনাল সবে দিয়েছি, বাবা আর আমি রাতের বেলা ফুলুরি আর ডিম নিয়ে আসছি, খুব মনে আছে, গরমকাল, আর ওই সময় না খুব কারেন্ট অফ হতো, রাত হতো 8টা আর লোডশেডিং হয়ে যেত, এখানে প্রত্যেক দিন হতো। একটা সময় মনে করো, তোমরাও বুঝবে, একটা সময় ছিল, ওই সময় প্রচন্ড কারেন্ট অফ হতো, লোডশেডিং হয়ে যেত, মানে হবেই রাত্রেবেলা 1-2 ঘন্টা করে, ঠিক ওই সময়ের কথা বলছি। তখন আমি স্কুল ফাইনাল দেবার পর আমার মা বললো যে ছাতো একটুখানি ডিম আর ফুলুরি নিয়ে আয়। তোমরা তো অনেকেই খেয়েছো একটা রেসিপি, ডিম আর ফুলুরি একসঙ্গে রান্না করলে কষা কষা দারুণ খেতে লাগে। তা আমার মা
খুব সুন্দর তরকারিটা করে। আমার বাবা বলল যে তুই একা যাস না, যেহেতু লোডশেডিং। আর সত্যি কথা বলতে আমরা ছোট থেকেই বাড়িতে মানে বাড়ি থেকে একা বেরোই না। এখন যেহেতু আমাকে বালিগঞ্জ টালিগঞ্জ ওই ইন্ডাস্ট্রিতে যেতে হয় শুটিংয়ের জন্য, তোমরা জানো সবাই যারা নিয়মিত দর্শক, এখন আমাকে একাই যেতে হয়। কারণ ওটা তো সম্ভব না বাড়ির লোককে নিয়ে নিয়ে যাব, তাদেরও বয়স হয়েছে। তো ছেলে যায়, আমার সাথে ছেলে যায়। তো কোনো কোনো সময় একাও আমি যাই। এবার ঘটনাটা বলি, বাবা আমি আসছি। এবার বাবা বলছে আরে ওখানে কে রে? ঠিক তোমাদের আমি দেখাবো যেই গেটটা, ওখানে একজন ছোটখাটো বেশ গাট্টা গুট্টা চিয়ারা একজন দাঁড়িয়ে রয়েছে। এবার আমার বাবা বলছে এই অন্ধকারে ওটা কে দাঁড়িয়ে রয়েছে রে? আমি তখন বাবাকে বললাম হ্যাঁ বাবা, মনে হয় কেউ ওখানে পায়খানাটা এখানে করছে। আমি বাবাকে বললাম। তো বাবা তখন বলছে এই ফ্যাক্টরির ভিতর তো কেউ ঢুকে না। বাবা বলছে এর ভিতর কে ঢুকলো এখানে? এইটা কি পটি করার জায়গা? আমার বাবা বলছে। বিশ্বাস করবেন আমাদের একটা টর্চ ছিল। আমার বাবার সাথে সাথে ওখানটা গেটের সামনে টর্চ মারে, যে গেটটা আমি তোমাদের দেখাবো। টর্চ মারলো, ওখানে না কিছু নেই, কিচ্ছু নেই। এবার বলতে পারো রাতের অন্ধকারে ভুল দেখেছো? না, রাতের অন্ধকারে ভুল দেখিনি। কেন, সে যে দাঁড়িয়ে ছিল সে মুভমেন্ট করছিল ওখানে। জ্যোৎস্নার আলো ছিল, জ্যোৎস্নার আলো তো পরিষ্কার দেখেছি, নেই। এবার তো গেল সেই দিনের ঘটনা। তারপরে বাড়ি আসার পর মাকে বললাম, মা বললো যা আছে আছে, ছেড়ে দাও, দরকার নেই। এই জায়গাটা আমাদের একদম ভালো না গো, এই জায়গাটা আমাদের একদম ভালো না। তারপর যাই হোক ওখানে গেল। এবার কিছুদিন ধরে আমাদের এখানে শুরু হয়েছে যেটা, ওখানে প্রায়শই সামনে বাড়ি আছে একটা, আমাদের এই ফ্যাক্টরির আন্ডারে আমরা 3টে বাড়ি থাকি, ঠিক আছে? আমরা থেকে একটু ভেতরে, সামনে একটা থাকা, এই সোজা রাস্তায় গিয়ে এদিকে একটা থাকে। দেখবো কুকুর চিৎকার পাচ্ছিল, সেদিনকে ভিডিও দিয়েছিলাম, ওই বাড়িটা। 3টে বাড়ি। এখানে আমরা প্রায়শই দেখছি যে ওখানে কেউ একজন মানুষের মতো সাদা রঙের শার্ট পরা থাকে, নীল রঙের প্যান্ট পরা থাকে, ফুল প্যান্ট, ওর ভিতর না ঢোকে। হাতে নাতে আমরা ধরেছি, হাতে নাতে কি ধরেছি বলো তো? এই রিসেন্ট 1.5 মাস আগে ওই সামনে যে কাকিমা একজন আছে, ওরা ওখানে থাকে, তো তো হাঁটতে বেরিয়েছিল, সে আসছে, সে দেখে ওখানে একজন কে যেন দাঁড়িয়েছিল, তাকে দেখে ওই গেটটার ভিতর ঢুকে যায়। যে ফুটেজটা তোমরা একটু পরে দেখবে, ঢুকে যায়। তো সে যখন ওইটা দেখে, তখন সে সাথে সাথে আমার মাকে ফোন করে, বলছে কি দেখো না এই গোডাউনের ভিতরে না কে ঢুকলো। তখন বাবা বলছে ওখানে কে ঢুকবে, কারণ ওর ভিতরে তো জঙ্গলে ভর্তি, তখন গাছপালা কাটানো হয়নি। বলছে জঙ্গলে ভর্তি, সাপখোপের বাসা, ওখানে কে ঢুকবে? বাবার সাথে সাথে আসি। বাবা বললো আপনি দাঁড়িয়ে দেখেন তো যে সে বেরিয়ে যায় কিনা। আর ওখান থেকে বেরোনোর কোনো জায়গা নেই, কিন্তু তোমরা দেখবে একটাই গেট ঢোকা বেরোনোর। তো সাথে সাথে বাবা যায়, বাবা টর্চ নিয়ে যায়, সেই কাকিমা তার ছেলে সবাই যায়, আমরাও যাই সাথে। গিয়ে দেখলাম ওর ভিতরে কিছু নেই, পুরো অন্ধকার, ঘুটঘুট ঘুটঘুট করছে, গাছ জঙ্গলে ভর্তি। এইটা ঘটলো। ভিতরের কলটা দেখেছো? সেদিন দেখালাম যে কলটা, তোমরা অনেকেই বলেছো দিদি কলের সামনে একটা বাজরংবলীর মন্দির করো, পরিকল্পনা চলছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে সবই আলোচনা করব। তো ওইখানে একজন জল নিতে আসি। এবার এখানে না অনেকে ফাঁকা জায়গা, তো ফ্যাক্টরি এরিয়া, তো ওই বাইরেটা বসে অনেকেই রাতের বেলা হালকা পাতা খায়, বুঝতে পারছো তো, সব কাজ বাজ করে এসে আড্ডা দেয়। তো ওরা কেউ জল ভরতে এসে দেখে যে ওখানে কে ঢুকলো। ওরা দেখে পেছন দিয়ে ওই দরজাটা খুললো, সেই মানুষটাকে দেখে যে ঢুকে গেল। এবার সেও ওদেরকে গিয়ে বলেছে, যারা ওখানে বসেছিল, বলছে এই দেখ না ওর ভিতরে কে ঢুকেছে। এবার তারা সাথে সাথে ভিতরে গেছে সবাই, যে যার মতো, মোবাইল ফোন তো এখন সবার কাছে রয়েছে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে সবাই দেখছে, টর্চ ধরিয়ে নিয়ে, ভিতরে কেউ নেই। এবার বিগত বহু বছর ধরে এই জিনিসটা এখানে হয়, জানো? ওখানে মানুষ, ওখানে ভিতরে শব্দ হয়, জানো তো, কেউ যেন মন্ত্র পড়ছে, গুনগুন 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 করে। ওইখানে রাতের বেলা গেলে পারে ওখান দিয়ে আসবে, মানে গুনগুন গুনগুন। আমরা এরকম জায়গায় থাকি, মানে আমরা গিয়ে দেখতে পারি না, ভয় লাগে, আওয়াজ পাই গুনগুন গুনগুন করে, কিছু যেন মন্ত্র পড়ার মতো। যখন গিয়ে দরজাটা খুলি, ওখানে ভিতরে দেখি কিচ্ছু নেই, জঙ্গল ছাড়া। যার জন্য এবার ফুটেজটা দেখো, বাবা কেটে দিয়েছে, বাবা খুব নরম নরম এখানটা। আগে কত কত গাছ ছিল জানিস, পুরো ফাঁকা করে দিয়েছে। দেখ
ওই দিকটা তো কলা গাছ ফুলে রয়েছে। এবার তোমরা ফুটেজটা দেখলে এই জায়গাটা যেটুকুনি কাটানো হয়ে গেছে বলে দেখতেই পাচ্ছ, রিসেন্ট কাটানো হয়েছে, এই সপ্তাহখানিক হচ্ছে, পুরো জঙ্গল পরিষ্কার করা হয়েছে। কারণ কে ঢুকবে এবার, কে ঢুকবে, ঢুকলে পারে বোঝা যাবে। আর যেটুকুনি আমরা সবাই জানি একটা পরিত্যক্ত কারখানার ভিতরে যেখানে জঙ্গল ঝোপঝাড় নোংরা আবদ্ধ হয়ে যায়, সেখানে কিন্তু খারাপ যে এন্টিটি, আত্মা, জিন যাই বলো, তার কিন্তু বসবাস শুরু হয়ে যায়। তার জন্য পুরো জঙ্গল কাটানো হয়েছে, এখানে পুরো জঙ্গল কাটিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবার তাদের দেখার একটাই উদ্দেশ্য যে এরপরে এখানে কেউ কিছু দেখতে পারে কিনা। আর সত্যি কথা বলতে আমি আত্মা আর জিন এই দুটো জিনিস বিশ্বাস করি। আত্মা আর জিন, আমরা কোরআন যদি কেউ পাঠ করো, কোরআনেও দেখবে যে জিনের অস্তিত্ব আছে। আমাদের আল্লাহ কিন্তু জিনকে সৃষ্টি করেছে, মানুষকেও সৃষ্টি করেছে, জিনকেও সৃষ্টি করেছে তার এর রক্ষার জন্য। তো জিন সত্যি আছে, আর যে মানুষ মারা যাওয়ার পর তার আত্মার অস্তিত্ব, আত্মা সত্যি আছে। তো দর্শক বন্ধু, তোমাদের দুটো ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, যেরকম ভাবে ঘটনা পাঠাচ্ছ পাঠাও, আজকে আসবো। সবাইকে বলবো খুব ভালো থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। আর তোমাদের যদি কোনো ঘটনা থাকে অবশ্যই আমাকে শেয়ার করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে আগামীকাল, টাটা।